হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে আসনাউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের পরবর্তীতে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ অস্ট অ্যাডমিশন টেস্ট ফল 2024 সেশনে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা। তো আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের পরীক্ষা কবে হবে বা আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমাদের আহ আসনাউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ এবং আনুষঙ্গিক এই ধরনের সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেরি না করে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ আসনাউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা অস্টে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কতগুলো সিট রয়েছে। তো ফল সেশনে আপনারা সকলে জানেন যে স্প্রিং এর তুলনায় হচ্ছে ফল সেশনে আমাদের সিট সংখ্যা তুলনামূলক কম থাকে। যেমন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, সেখানে হচ্ছে আপনাদের সিট থাকবে হচ্ছে 150টি। দ্যাট মিনস আপনারা ট্রিপলিতে 150 জন ভর্তি হতে পারবেন। তার পরবর্তীতে যদি আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর দিকে তাকাই, সেখানে হচ্ছে 100টি সিট থাকবে। তারপর হচ্ছে মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের দুইটা প্রোগ্রাম। একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সো যারা হচ্ছে এমপি ডিপার্টমেন্টে পড়বে তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে পড়তে পারবে। সেটা হচ্ছে তার চয়েস লিস্টের উপর নির্ভর করবে। তো এখানে হচ্ছে টোটাল সিট থাকবে হচ্ছে 200। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থাকবে হচ্ছে 100টি সিট, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ থাকবে হচ্ছে আরো 100টি সিট। এই হচ্ছে টোটাল 200টি সিট থাকবে হচ্ছে এমপি বা মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থাকবে হচ্ছে 100 সিট, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 100 সিট, এন্ড অবশেষে আর্কিটেকচার ডিপার্টমেন্টে থাকবে হচ্ছে 50টি সিট। আর এখানে একটা বিষয় বলতে হয় যে আর্কিটেকচারের জন্য হচ্ছে আপনাদের আলাদাভাবে আরেকটা ড্রয়িং পরীক্ষা হবে। তো সেটাতে আপনাদের অংশগ্রহণ করে তারপরে আপনাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। আর বাকি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদের জাস্ট একটা অ্যাডমিশন টেস্ট দিলেই হবে। আচ্ছা। তো যেহেতু আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস, তাই না? সো যেই ভার্সিটির ল্যাব ফ্যাসিলিটিস যত ভালো, আমরা সেটাকে তত ভালো ইউনিভার্সিটি বলতে পারি। তো আহসানুল্লাহ ইউনিভার্সিটির ল্যাব ফ্যাসিলিটিস যদি নিয়ে যদি আমাকে কিছু বলতে হয়, আমি এক কথায় বলবো, ইটস প্যারালাল টু বুয়েট। মানে বুয়েটের যে ধরনের ল্যাব ফ্যাসিলিটিস তারা ইউজ করে, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঠিক সেম ক্যাটাগরির ল্যাব ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি ল্যাব কতগুলো ল্যাবের নাম এখানে দিয়ে দিয়েছি ডিপার্টমেন্ট ওয়াইজ। যেমন আমি যদি বলি যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনারা যে ল্যাবগুলো পেয়ে যাবেন সেগুলো হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ল্যাব, কনক্রিট ল্যাব, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব, তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স ল্যাব, জিওটেকনিক্যাল ল্যাব, ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, তারপর হচ্ছে ক্যাড ল্যাব। তো এই ধরনের সবগুলো ল্যাব আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পেয়ে যাবেন। তো সেম ভাবে হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনারা নেটওয়ার্ক এন্ড ডাটা কমিউনিকেশন ল্যাব, তারপর হচ্ছে WAM ল্যাব, ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজাইন ল্যাব, ডাটা অ্যান্ড নলেজ ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো এই ধরনের দেখেন আপনারা এখানে বাকি সবগুলো ল্যাবের বিষয় এখানে দিয়ে দেওয়া আছে, যে আপনারা এই যে এই ল্যাবগুলো চাইলে অন্যান্য ইউনিভার্সিটির ল্যাবের সাথে তুলনা করে দেখতে পারেন যে আপনাদের কোন ল্যাবগুলো কম আছে বা কোনগুলো ভালো, আপনারা চাইলে কম্পেয়ার করতে পারেন। তো আমি এক কথা যেটা বললাম যে ল্যাব ফেসিলিটিস এর জন্য মানে এটা আপনাদের চিন্তার কোনো কারণ নাই, এখানে সব ধরনের ল্যাবই আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা কথা বলেছি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে। তো তার পরবর্তীতে হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি, তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তাদের ল্যাবগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো ট্রিপলির ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে সার্কিট ল্যাব, কন্ট্রোল ল্যাব, ডিএসপি ল্যাব, ইলেকট্রনিক্স ল্যাব, মেশিন ল্যাব, মাইক্রো প্রসেসর অ্যান্ড ডিজিটাল ল্যাব, পাওয়ার সিস্টেম ল্যাব, পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, প্রজেক্ট ল্যাব, আরো অনেক ধরনের ল্যাব আছে। তারপর হচ্ছে টেক্সটাইলের কয়েকটা নাম যদি আমি বলি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ল্যাব, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিটিং ল্যাব, ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন ল্যাব, ওয়েট প্রসেসিং ল্যাব, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ল্যাব। এই ধরনের আরো অনেকগুলো ল্যাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা। তার পরবর্তীতে আমার এখানে কয়েকটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে অনেকে আপনাদের কাছে প্রশ্ন করেন যে ভার্সিটি কি ম্যাটার করে কিনা। হ্যাঁ, আসলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে টপ লেভেল একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বলতে হয় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়তে চায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়তে চায়, আর ওই রকম ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত যারা হচ্ছে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আইপি এর জন্য ওইরকম ল্যাব ফেসিলিটিস দিতে পারে। কারণ হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন যে মেকানিক্যাল আর আইপি তে হচ্ছে আপনাদের বেশিরভাগ কাজগুলো হচ্ছে মেশিন নির্ভর, তাই না? তো এখানে যদি আপনাদের হাতে কলমের জ্ঞানটা ওইরকম ভাবে না থাকে তাহলে হচ্ছে আপনাদের জন্য খুবই টাফ হবে বিষয়টা। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড আইপি পড়ার জন্য আপনাদেরকে যেই ভার্সিটি নির্বাচন করবেন সেগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে নির্বাচন করা উচিত। ল্যাব ফেসিলিটিস ছাড়া মেকানিক্যাল এন্ড আইপি পড়া উচিত হবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর অস্টের ক্ষেত্রে যদি আমি বলি, অস্ট হচ্ছে মেকানিক্যাল এন্ড আইপি এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। কারণ এখানে আপনারা ল্যাব ফেসিলিটিস গুলো, ল্যাব গুলো যদি দেখেন, এখানে সব ধরনের ল্যাব আপনারা পেয়ে যাবেন। And এই ল্যাব গুলো আহ, মানে অন্যান্য ল্যাবের তুলনায় মানে মেকানিক্যালের ল্যাব গুলোর প্রাইস বা দাম হচ্ছে অনেক বেশি। তো এখানে হচ্ছে যে ধরনের ল্যাব গুলো থাকবে সেগুলো হচ্ছে মেশিন শপ, সিমুলেশন ল্যাব, থার্মোডাইনামিক্স ল্যাব, মেজারমেন্ট, হিট অ্যান্ড মাস ট্রান্সফার ট্রান্সফার ল্যাব, তারপর হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স, ম্যাটেরিয়ালস ল্যাব, কিউরিয়ান মেশিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স। তো এই ধরনের সবগুলো ল্যাব আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমি লিস্টটা দিয়ে দিছি, ওই লিস্ট থেকে আপনারা চাইলে তুলনাগুলো করতে পারেন। তো মেকানিক্যালের ক্ষেত্রে যেটা বললাম, ল্যাব ফেসিলিটিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার পরবর্তীতে যদি বলি যে যেহেতু আসরুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি, তো এখানে নিজের টাকায় পড়তে হবে, খরচটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি মনে করি। তো হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির গুলোর তুলনায় ততটা বেশি খরচ না, কিন্তু তারপরেও এখানকার খরচটা যথেষ্ট লেভেলের। হ্যাঁ, তো আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন তারা এই বিষয়টা অবশ্যই জেনে তারপর ভর্তি হবেন। তো এখানে যে বিষয়টা আমি বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, আইপি আর মেকানিক্যাল, এগুলোতে হচ্ছে সেম খরচ। ঠিক আছে, অন্যান্য সব ডিপার্টমেন্টে হচ্ছে সেম খরচ, কিন্তু আর্কিটেকচারের সাথে এটা মিলবে না। কারণ অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে টোটাল হচ্ছে 8 সেমিস্টার থাকবে, কিন্তু আর্কিটেকচার যেটা সেখানে থাকবে হচ্ছে টোটাল 10 সেমিস্টার। দ্যাট মিনস অন্যান্য যে প্রোগ্রামগুলো শেষ করতে আপনাদের হয়তো 3 বছর 8 মাস বা 4 বছর লাগতে পারে, কিন্তু আর্কিটেকচার হচ্ছে আপনাদের 5 বছর লেগে যাবে। কারণ এখানে কি 10 সেমিস্টার। তো 10 সেমিস্টার হওয়ার কারণে তাদের খরচটাও বেশি হয় 2 সেমিস্টারের জন্য। এন্ড টোটাল খরচ যদি আমি বলি তাহলে হচ্ছে আহ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য 8,34,500, সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, আইপি এন্ড মেকানিক্যাল সবগুলোর জন্য হচ্ছে 8,34,500 টাকা আপনাকে 4 বছর পরিশোধ করতে হবে। তারপর হচ্ছে প্রতি সেমিস্টার আপনাকে কত দিতে হবে? প্রতি সেমিস্টারে আপনার 1,05,000 টাকা করে দিতে হবে। And এটা হচ্ছে আর্কিটেকচার সহ বাকি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলোতে প্রত্যেক সেমিস্টারে হচ্ছে আপনার 1,00,000 টাকা দিতে হবে। এরপর হচ্ছে যদি আমি বলি যে অ্যাডমিশন টাইমে আপনাকে কত টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো অ্যাডমিশন টাইমে হচ্ছে আপনাদের প্রথম সেমিস্টার সহ এবং অ্যাডমিশন ফিটা তারা একসাথে নিয়ে নেয়, ঠিক আছে? সো প্রথম সেমিস্টারের টাকাটা এবং অ্যাডমিশন ফি মিলে হয় হচ্ছে 1,31,000 টাকা। সো ভর্তি হওয়ার সময় আপনাকে 1,31,000 টাকা দিয়ে তারপর ভর্তি হতে হবে। প্রতি সেমিস্টারে হচ্ছে 1,05,000 করে টাকা আপনাকে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে এই হচ্ছে খরচের বিষয়। এছাড়া এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের ইনবক্সে জানাতে পারেন, আমাদের পেজে নক করলেই আপনারা বিষয়গুলো জানতে পারবেন। আর হচ্ছে আমাদের যদি কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি যেমন জিপিএ এর উপর একটা স্কলারশিপ দেয়, এখানে হচ্ছে জিপিএ এর উপর কোনো স্কলারশিপ নাই। তবে ভর্তি হওয়ার পর আপনি যদি সেমিস্টার রেজাল্টে প্রত্যেক সেমিস্টারে যদি আপনি টপ 5%-এর মধ্যে থাকতে পারেন তাহলে একটা পার্সেন্টেজ তারা কম রাখবে। And, ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 or 22K এরকম একটা ডিসকাউন্ট পাওয়া যায়, এর বেশি না। ঠিক আছে, তো এটা হচ্ছে কখন যে আপনার সেমিস্টার রেজাল্টে টপ 5%-এর মধ্যে থাকতে হবে। আর জিপিএ এর উপর কোনো ধরনের স্কলারশিপ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেই। তো খরচ নিয়ে হচ্ছে এই এই কথাগুলোই ছিল। আর হচ্ছে এখন হচ্ছে আমরা যে মেইনলি কথা বলবো হচ্ছে অ্যাডমিশন প্রসেস নিয়ে। তো অস্টে হচ্ছে অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হয়। তো মার্চের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার একটা ধারণা আর কি। এরকমই যে হতে হবে তা না, এটা শুধুমাত্র অস্টের উপরে ডিপেন্ড করে ওরা কবে পরীক্ষা নিবে। আচ্ছা, তো পরীক্ষার জন্য আপনাদের প্রথমে কতগুলো ধাপ পার হতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে সার্কুলার দেওয়ার পর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পরে আপনাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটার জিপিএ এবং হচ্ছে ওদের নাম্বার, সাবজেক্টের নাম্বার ওরা দেখবে। দেখার পর একটা শর্ট লিস্ট দিবে। ওই শর্ট লিস্টে তারা মানে চান্স পাবে সেটা হচ্ছে ধরেন এসএসসি এবং এইচএসসি তে যাদের হচ্ছে জিপিএ 3 পয়েন্ট সামথিং থাকে তারা হচ্ছে আবেদন করতে পারবে। কিন্তু আবেদন করার পরে ওরা হচ্ছে লাইক 3.2K আর 3.5K স্টুডেন্টস কে হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। এখন ওই 3.2K আর 5K কেমনে সিলেক্ট করবে সেটা হচ্ছে যাদের নাম্বার বেশি অথবা যাদের জিপিএ বেশি, এইভাবে হচ্ছে টপ যেই 3.2K থাকবে তাদেরকে ওরা শর্ট লিস্টেড করবে।
তারপর এই শর্ট লিস্টেড 3,000 অথবা 3,500 জন স্টুডেন্টকে কি করবে, তারা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিবে। তো 3,500 জন আমরা ধরে নিলাম, যে 3,500 জন যদি পরীক্ষা দেয়, তারা পরীক্ষার মাধ্যমে আপনাদের প্রথমে যে সিট গুলো দেখালাম এদের বিপরীতে তারা পরীক্ষা দিবে। তো তারপর একটা র্যাঙ্কিং ওরা প্রকাশ করবে। তার মাঝে হচ্ছে আপনাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, যার যেই সাবজেক্ট যেটা পছন্দ তার ক্রম অনুসারে সেই সাবজেক্ট পাবে। তারপর হচ্ছে রেজাল্ট দিবে, ওই রেজাল্ট অনুসারে হচ্ছে আপনাদেরকে ভর্তি হতে হবে। তো এটাই হচ্ছে মানে সংক্ষেপে যদি বলি, অ্যাডমিশন প্রসেস হচ্ছে মেনলি এরকম ভাবে হয়। তো আপনাদের অ্যাপ্লাই করতে হবে, শর্ট লিস্ট দিবে, অ্যাডমিশন টেস্ট হবে, সাবজেক্ট চয়েস দিবেন, এন্ড রেজাল্টের উপর আপনারা ভর্তি হবে। এটাই হচ্ছে ফুল প্রসেসটা। আচ্ছা, তারপর হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা এবং হচ্ছে জিপিআর মার্কসটা আসলে কিরকম হয়। তো মনে রাখবেন যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে টোটাল 520 মার্কের এক্সাম হয়, ঠিক আছে? টোটাল হচ্ছে 520 মার্ক। এখন এই 520 মার্ক কিভাবে আসে? প্রথমত যে আপনাদের বললাম যে এসএসসি এন্ড এইচএসসি যে জিপিএটা সেটা খুবই ম্যাটার করে। এখানে দেখেন যে এসএসসি যে পয়েন্ট আপনারা পাবেন সেটা হচ্ছে 20 দিয়ে গুণ হবে, বুঝছেন? যেমন আমি আপনাদের যদি বলি যে আপনাদের একজনের হচ্ছে জিপিএ হচ্ছে 4, ঠিক আছে? এসএসসি তে জিপিএ হচ্ছে 4। তো সে যদি 4 পায়, তার জিপিএ একটু 20 দিয়ে গুণ হবে, তার মানে কি 4 20 হচ্ছে 80। আরেকজনের জিপিএ হচ্ছে ধরেন 5, তাহলে যে 5 সে কিন্তু 20 বার বেশি পেয়ে যাবে। এখানে জিপিএটা খুবই ম্যাটার করে, দেখেন। এসএসসি জিপিএটাকে তারা হচ্ছে 20 দিয়ে গুণ করবে, এবং এইচএসসি যে জিপিএটা সেটাকে 20 দিয়ে গুণ করবে, তাহলে টোটাল হচ্ছে 200 মার্ক কিন্তু আমরা জিপিএ এর উপর থেকে পাচ্ছি। জিপিএ এর উপর কিন্তু 200 মার্ক, সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো জিপিএ 5 যদি আপনাদের থাকে এখানে, 200 মার্ক আপনারা একদম ফুল পেয়ে যেতে পারবেন। তো যাদের কম আছে তাদের হচ্ছে 20 দিয়ে গুণ করার পর যত আসে সেটাই আর কি। তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট মেইনলি কোন কোন সাবজেক্টের উপর হয়। অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে এইচএসসি তে আপনারা যে বিষয়গুলো পড়েছেন, স্পেশালি হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ইংলিশ, এগুলোর উপরই কোশ্চেন হবে। তো ম্যাথমেটিক্সে থাকবে হচ্ছে 100 মার্কস, ফিজিক্সেও 100 মার্কস, কেমিস্ট্রিতেও 100, এন্ড ইংলিশে হচ্ছে 20। তো ম্যাথমেটিক্সে থাকে হচ্ছে 20টা এমসিকিউ, এন্ড প্রতিটা এমসিকিউ এর মার্ক মার্ক হচ্ছে 5 মার্কস করে। And যদি আপনারা ভুল করেন এমসিকিউ, তাহলে হচ্ছে 0.25% মার্কস এখান থেকে কাটা যাবে। তো এখান থেকে যদি 20টা এমসিকিউ থাকে, 20টা মার্ক হচ্ছে 100, ফিজিক্সে হচ্ছে 20টা মার্ক হচ্ছে 100, কেমিস্ট্রিতে হচ্ছে 100, কিন্তু ইংলিশে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকবে হচ্ছে টোটাল 10টা। এন্ড প্রতিটা কোয়েশ্চেনের মার্ক থাকবে হচ্ছে 2 নাম্বার করে, তাহলে 10 × 2, দ্যাট মিনস 20 মার্কস। ইংলিশে থাকবে কত? 20 মার্কস। তো এই হচ্ছে টোটাল মার্কসটা যদি আপনারা হিসাব করেন, তাহলে দেখবেন হচ্ছে 520 মার্কস। তো এটাই হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের সবাইকে হচ্ছে 520 মার্কসের উপর পরীক্ষা দিতে হবে। এর মধ্যে ক্রমান্বয়ে যারা হচ্ছে টপ 1,000-এর মধ্যে বা 800 সামথিং এর মধ্যে থাকতে পারবে, তারা হচ্ছে একদম ইজিলি প্রথম দিকে সাবজেক্ট গুলো পেয়ে যেতে পারবে। তো আশা করছি যে আপনাদের জিপিএ কোয়েশ্চেন প্যাটার্ন, জিপিএ মার্কস নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের পেজে নক করতে পারবেন। আপনাদেরকে যে কোনো কোয়েশ্চেনের উত্তর সেখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনারা যে অ্যাডমিশন টেস্টটা দিবেন তার প্রিপারেশনটা আপনারা কিভাবে নিতে পারেন। প্রিপারেশন নিয়ে যদি আমি বলি, একদম খুবই ইজিলি, যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আপনারা যদি কোয়েশ্চেন প্যাটার্ন মিলাইতে চান তাহলে কখনোই মিলবে না। ঠিক আছে? যে অস্ট্রে অ্যাডমিশন টেস্ট হচ্ছে টোটালি ডিফারেন্ট, মানে ব্র্যাক এনএসইউ কোনোটার সাথেই মিলবে না। তার জন্য হচ্ছে এখানকার প্রিপারেশনটা হচ্ছে মেইনলি যারা পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন নেন, স্পেশালি হচ্ছে পাবলিক ইঞ্জিনিয়ারিং এর যারা প্রিপারেশন নেন, তাদের জন্য এই বিষয়টা খুবই ইজি হয়। কারণ হচ্ছে এখানকার যে 80% কোয়েশ্চেন সেগুলো আসে হচ্ছে ঢাকা ভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটির উপর, ঠিক আছে? একদম ডিও কোয়েশ্চেন ব্যাংক থেকে মানে হুবহু আপনারা কিছু ধরেন 4 5টা কোয়েশ্চেন হুবহু পেয়ে যাবেন। আর টাইপ একদম ফুল, মানে 80% টাইপ আসবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলোর উপর। তারপর 20% যে কোয়েশ্চেন সেগুলো হয় হচ্ছে কুয়েট, চুয়েট, রুয়েট, এদের যে কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে সেগুলোর কোয়েশ্চেনের উপর, বিগত বছর যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলোর উপর। সো আপনারা প্রিপারেশন যেভাবে শুরু করবেন সেটা হচ্ছে আপনারা বেসিকটা ফার্স্ট অফ অল ক্লিয়ার করবেন। বেসিকটা ক্লিয়ার করার পর ঢাকা ভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংকটি আছে সেগুলো সেটা খুব ভালোভাবে আপনারা শেষ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 15 থেকে 20 বছরের কোয়েশ্চেন মানে অবশ্যই আপনাকে করে যেতে হবে। তো এটা যদি আপনি করে যেতে পারেন, আপনার র্যাঙ্ক আশা করছি 100-র মধ্যে থাকবে। তো ওইটা করে যাবেন। আর সিকের ওয়েট হচ্ছে লাস্টের দিকে, আপনার লাস্টে যখন 1 2 সপ্তাহ থাকবে বা 3 সপ্তাহ থাকবে, তখন হচ্ছে আপনার সিকের ওয়েটের কোয়েশ্চেন ব্যাংকটা বিগত 8 থেকে 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি দেখে যেতে পারলে এখান থেকে আশা করছি আর খুব বেশি প্রবলেম হবে না। আর অনেকগুলা ওয়েবসাইটে দেখবেন যে অস্টের কোয়েশ্চেন নামে অনেক ধরনের কোয়েশ্চেন পাওয়া যায়, এগুলো ভুলেও দেখার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। কারণ হচ্ছে ওই কোয়েশ্চেন, অস্টের কোয়েশ্চেন কখনো আউট করে না, মানে বাইরে আর কখনো আসে না। পরীক্ষা দেওয়ার পর তারা আর কি কোয়েশ্চেনটা নিয়ে যায়। তো ওইখানে হচ্ছে কোয়েশ্চেন ওরা যা দেয় সব আন্দাজে দিয়ে দেয়, মানে বিভিন্ন ওয়েবসাইটে।
তো এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। আপনাদের যেটা বললাম যে উদ্বাস থেকে ডিউ কোয়েশ্চেন ব্যাংক এন্ড সিকে রুয়েটের কোয়েশ্চেন ব্যাংকটা দেখবেন, ওইগুলো ভালো করে প্রিপারেশন নেবেন এন্ড অবশ্যই অবশ্যই বেসিকটা ক্লিয়ার করে করবেন, ঠিক আছে? বেসিক ছাড়া যদি আপনি মুখস্থ করে যান কোয়েশ্চেন, তাহলে জীবনও পারবেন না। বেসিকটা ক্লিয়ার করার পর এই বিষয়গুলো করবেন, তাহলে আশা করছি যে খুব ভালো একটা প্রিপারেশন আপনারা এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অস্ট অ্যাডমিশনের জন্য আপনাদের একটা খুব অ্যাডভান্টেজ দেয় হচ্ছে, এখানে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর আপনারা এখানে যারা ক্যালকুলেটর ইউজ করতে পারে, ওদের হচ্ছে মানে এমন অনেক বিষয় আছে, যেমন ম্যাথমেটিক্সে আমি যখন এক্সাম দিছিলাম আমাদের আমার খাতা টাচই করতে হয় না, কারণ সব অঙ্ক আমি ক্যালকুলেটরের সাহায্যে মিলাইতে পারছিলাম আর কি। তো ক্যালকুলেটর ইউজ আপনাদেরকে আপনাদের জন্য ফরজ, যারা অস্টে মানে মানে ভর্তি হতে চাচ্ছেন মন থেকে যে আমার পড়তে হবে এখানে, অবশ্যই অবশ্যই আপনাদেরকে ক্যালকুলেটর হ্যাক্স জানতে হবে। মানে এটা না জানলে আপনাদের কখনোই হবে না। এখানে আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে আমি যদি বলি যে আপনি ফিজিক্সের যে ক্যালকুলেশন সেগুলো তো করতে পারবেনই, এবং ম্যাথমেটিক্সের প্রায় 80 to 90% অঙ্ক আপনি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে ক্যালকুলেটর ইউজ করাটা শিখতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর স্পেসিফিক ভাবে ক্যালকুলেটর হ্যাক্স যেগুলো আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে। এটা ছাড়া আপনারা এক্সাম দিতে আসবেন না, তাহলে অনেক প্রবলেমের সম্মুখীন হবেন। আর অস্ত্রের যে প্রবলেমটা হয় যে আমরা কোন মডেলের ক্যালকুলেটর আসলে ইউজ করব আর কোনটা ইউজ করব না, এটা নিয়ে যদি আমি বলি যে অস্টে হচ্ছে আপনার পরীক্ষার আগে আপনাদের কিছু মডেল দিয়ে দিবে যে আপনারা এই মডেলের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, এই মডেলটা ইউজ করতে পারবেন না। এখন দেখেন আমি স্ক্রিনে আপনাদের হচ্ছে দুইটা মডেলের ক্যালকুলেটর দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে FX991ES প্লাস, আর একটা হচ্ছে FX991, দুইটা হচ্ছে ইএস প্লাস দেওয়া আছে, but দুইটা আর কি আলাদা। তো আপনাদের কাছে যদি এই দুইটা ক্যালকুলেটর থেকে আপাতত এই দুইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে আপনাদের কাছে যদি এই দুইটা ছাড়া আরো আপডেট কোন ক্যালকুলেটর থাকে, তো আমি বলবো যে আপাতত ওইগুলো থেকে প্র্যাকটিস না করে এই দুইটা কারো কাছ থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করেন। অন্যগুলো থাকলে তারপরে যে লিস্টটা দিবে ওই লিস্টে যদি আপনার ক্যালকুলেটরটা থাকে তাহলে তো সমস্যা নেই, আপনার ওটা দিয়েও করতে পারবেন। তবে সবচেয়ে সেফ অপশন হচ্ছে এইচটা ক্যালকুলেটর, ওটা কখনোই মানে প্রবলেম করে না পরীক্ষা হলে। তো এই দুইটা ক্যালকুলেটর থেকেই আপনার হচ্ছে শেখার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে আবার বললাম যে ক্যালকুলেটর হ্যাক্সটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা অস্ত্রের জন্য ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিচ্ছেন ক্যালকুলেটর হ্যাক্সটা অবশ্যই অবশ্যই শিখবেন। এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। আচ্ছা, তারপর হচ্ছে যে হ্যাঁ, আপনারা যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন, যারা আপনারা চাইলে তো বাসায় প্রিপারেশন নিতে পারেন, বললামই চাইলে অন্যান্য যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারেন, এটা কোনো ম্যাটার না। কিন্তু কেউ যদি চান যে গুছানো একটা প্রিপারেশন, তাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স আছে। একটা না, মানে মেনলি দুইটা কোর্স আমাদের, একটা হচ্ছে ফুল কোর্স বা লং কোর্স, আর একটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ। সো ফুল কোর্সে আমাদের কি কি থাকবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকের উপর, এবং আমাদের বেসিক এবং হচ্ছে ডিটেলস ক্লাস থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস থাকবে। তারপর ওই ক্লাসের পর ওই চ্যাপ্টার রিলেটেড বিগত বছরগুলোতে ঢাকা ভার্সিটি এনসিকে রুয়েটের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো সলভ করে দেওয়া হবে হচ্ছে ওই চ্যাপ্টারের ক্লাসে, ঠিক আছে? তো ওই ক্লাসটা শেষ করার পর আপনাদের হচ্ছে পরের দিন ডেইলি এক্সাম হিসেবে একটা এক্সাম হয়, সেটা হচ্ছে 20 মার্কসের। আর ডেইলি এক্সাম হচ্ছে ওই যে ক্লাসটা করছেন আপনারা ওই ক্লাসের উপর এবং ওই বইয়ের টপিক গুলোর উপর আপনাদের একটা এক্সাম দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের ওই চ্যাপ্টারের উপরে প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়, ওই প্র্যাকটিস প্রবলেমটা আপনারা বাসায় সলভ করবেন, এন্ড ওই প্র্যাকটিস প্রবলেমের উপরও আপনাদের আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে পিপি এক্সাম। 5 নাম্বার পয়েন্ট আপনারা দেখতে পারবেন। সো আমরা যেটা করলাম যে আপনারা প্রথমে ক্লাস করতে পারছেন, ওই ক্লাসের উপর আপনারা সিকে রুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে সেগুলো সলভ করার সুযোগ পাচ্ছেন। তারপরে হচ্ছে এটার উপর আপনারা দুইটা এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছেন, একটা হচ্ছে মানে র্যান্ডমলি কোশ্চেনের উপর, আর একটা হচ্ছে আপনারা যে প্র্যাকটিস প্রবলেমটা আপনাদেরকে দেওয়া হবে সেই প্র্যাকটিস প্রবলেমের উপর আপনারা আরেকটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তারপর হচ্ছে আপনারা এভাবে এক উইকে হয়তো 3টা চ্যাপ্টার শেষ হবে। 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পর আপনাদের একটা উইকলি এক্সাম হবে, ঠিক আছে? সো উইকলি এক্সামটা হয় হচ্ছে 35 মার্কসের। এন্ড উইকলি এক্সামের পর হচ্ছে আপনাদের প্রতি মাসে হচ্ছে একটা করে মান্থলি এক্সাম হয়। সো এইভাবে হচ্ছে আমাদের কোর্সটা চলতে থাকবে, এন্ড চলার শেষ পর্যায়ে হচ্ছে আপনাদের জন্য টোটাল 10টি বা 12টি মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকবে, যেখানে হচ্ছে আপনারা অস স্ট্যান্ডার্ডের টোটাল 10টি মডেল টেস্ট দিতে পারবেন। তো আপনাদের ভালো একটা প্রিপারেশনের জন্য আমি মনে করি এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, আপনারা গুছিয়ে একটা প্রিপারেশন নিতে পারবেন, যারা হচ্ছে রুটিনের মধ্যে থাকতে প্রবলেম হচ্ছে বা হচ্ছে পড়া নিয়মিত করতে পারছেন না, তাদের জন্য আমি বলবো যে এরকম একটা গুছানো প্রিপারেশনের যদি সুযোগ থাকে তাহলে আপনাদের অবশ্যই এটা করা উচিত। And যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের ফাইনাল মডেল টেস্ট দেওয়ার পরে আপনাদের কিছু হচ্ছে শর্ট সাজেশন দেওয়া হবে। শর্ট সাজেশন বলতে কি, আমরা তো আর জানি না কি আসবে, বাট যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে, মানে আমরা যেগুলো ফেস করেছি
ওই টাইপেরই আমরা কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দিব, যেগুলো যদি আপনারা ফুল প্রসেসে আমাদের সাথে আগাইতে পারেন, আমি নিশ্চিত যে আপনাদের আসামলা বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না, একটা ভালো পজিশনে আপনাদের চান্স পাওয়া সম্ভব। আর ইতিমধ্যে হচ্ছে আমরা স্প্রিং সেশনে আমাদের কোর্সে যারা ছিল তাদের রেজাল্ট এবং যাবতীয় বিষয়সমূহ আমাদের পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন যে তারা কেমন পজিশন বা কেমন রেজাল্ট করছে। তাহলে তাহলে হয়তো আপনাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। সো এটা আমি এখন এতক্ষণ যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আমাদের ফুল কোর্স সম্পর্কে। এছাড়া আমাদের হচ্ছে আরেকটা কোর্স চলমান, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচ হচ্ছে আমাদের জাস্ট ক্লাসগুলো থাকবে না, ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো থাকবে না, আর বাকি যে পরীক্ষাগুলো সেটা হচ্ছে আপনারা এক্সাম ব্যাচে পেয়ে যাবেন। সো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের পেজে নক করলেই আমাদের যে অ্যাডমিন আছে তারা হচ্ছে আপনাকে আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি করিয়ে দিবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের যে লং কোর্সটা ছিল সেটা এতদিন চলমান ছিল, হয়তো আমাদের এই সপ্তাহের মধ্যে এই কোর্সটা শেষ হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখে আমি ভিডিওটা করছি। তো জানুয়ারির 7 তারিখ থেকে আমাদের নতুন আরেকটা ব্যাচ শুরু হচ্ছে। তো এটাই হয়তো আমাদের অস্ট্রেল মিশনের জন্য লাস্ট ব্যাচ, মানে ফল 2024 এর জন্য হচ্ছে লাস্ট ব্যাচ। তো যারা আগে লং কোর্সে ভর্তি হতে পারেননি তারা হচ্ছে জানুয়ারি 7 তারিখ থেকে আমাদের যেই কোর্সটা শুরু হবে সেটাতে ভর্তি হতে পারেন। সেখানে হচ্ছে আমাদের ফুল কোর্সের জন্য 2,000 টাকা, এন্ড এক্সাম ব্যাচের জন্য হচ্ছে 1,000 টাকা। তো এটাই হচ্ছে বিষয়, আপনারা চাইলে আমাদেরকে নক করলেই আপনারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বাই অস্ট। আপনারা মানে এত ভার্সিটি থাকতে অস্টে কেন আসবেন? এই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা যদি বলি, প্রথমত হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই প্যাশন থাকে আগে থেকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। হ্যাঁ, ঠিক আছে। তো যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট এবং কোনো কারণে হয়তো আপনাদের পাবলিক ইউনিভার্সিটিতে চান্সটা হয় নাই, অথবা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়েছে কিন্তু একটু পিছনের দিকে সাবজেক্টে, দুইটা বিষয়, অথবা আপনাদের পাবলিক ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স হয়েছে কিন্তু আপনারা ঢাকার বাইরে থাকতে চাচ্ছেন না। তো এই তিনটা রিজন যাদের আছে তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। কারণ কারণ হচ্ছে যে আহ, আমি যতটুকু এখন হচ্ছে আমি 1 সেমিস্টারে আছি, এবং আমার সেমিস্টারে আমি যাদেরকে দেখছি যে আপনারা পড়াশোনার খুব ভালো একটা ইনভায়রনমেন্ট পাবেন, টু বি অনেস্ট। এখানে সবাই দেখবেন যে পড়াশোনার প্রতি খুবই সিরিয়াস থাকে, আপনাদের ফ্যাকাল্টি ভালো, তারপর যে ইনভায়রনমেন্ট ভালো, এন্ড আপনার মানে আপনার বন্ধু বান্ধব যারা হবে, যাদের সাথে আপনি ভর্তি হবেন, সবাই হচ্ছে কোনো না কোনো পাবলিক ভার্সিটি চান্স পেয়েছে, কিন্তু হয়তো কোনো কারণে তারা ভর্তি হয়নি। হয়তো ওই যে বললাম যে অনেকে ঢাকা থাকতে চায়, অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাশনেট। তো এই বিষয়গুলোর কারণে হচ্ছে তারা অস্টে আসে। তো আপনাদের মানে ফ্রেন্ড সার্কেল যারা হবে বা আপনারা যার সাথে পড়াশোনা করবেন তারা অবশ্যই ভালো স্টুডেন্ট, ঠিক আছে। এটা একটা বিষয় যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো এই বিষয়টা পাওয়া যায় না, কিন্তু আসানুল হচ্ছে এক্ষেত্রে ব্যতিক্রম, যে আপনারা একটা ভালো একটা ইনভায়রনমেন্ট পাবেন যেখানে হচ্ছে সবাই কোনো না কোনো বিষয় নিয়ে দেখবেন যে ব্যস্ত থাকে, পড়াশোনা রিলেটেড অন্যান্য বিষয় সমূহ নিয়ে। তো এটা একটা রিজন হইতে পারে জজটা থাকার জন্য। আর হচ্ছে ঢাকার মধ্যে আপনি থাকতে পারতেছেন, তো ঢাকার সব বিষয়গুলো আপনারা এখান এখান থেকে পাচ্ছেন, এটা একটা রিজন হইতে পারে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে আপনারা খুব ভালো ল্যাব ফেসিলিটিস পাচ্ছেন। তো এটাও একটা রিজন হতে পারে অস্ট্রে আসার জন্য। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের ক্যাম্পাসটা খুব বেশি বড় না, ঠিক আছে। তো কিন্তু আমাদের হচ্ছে অনেক যে পরিমাণ প্রেশার থাকে এই ছোট ক্যাম্পাসে হয়তো আমাদের ঘোরাটা মানে সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের আমাদের আসামুল্লাতে প্রচুর পরিমাণ প্রেশার পড়াশোনার। সেই জন্য হচ্ছে প্রেশারের বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা ভার্সিটিতে উঠবেন মানে হচ্ছে চিল লাইফ, ওইরকম কিছুই হবে না। কারণ হচ্ছে আপনারা কিন্ডার গার্ডেন তো চিনেন, তাই না? অস্ট্রে হচ্ছে ইজ লাইক কিন্ডার গার্ডেন, কারণ হচ্ছে এখানে আপনাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস থাকবে, সারাদিন পড়াশোনা, ল্যাব, কুইজ, অ্যাসাইনমেন্ট এগুলো লেগেই থাকবে। তো আপনাদেরকে মানে সিরিয়াস থাকতে হবে। এবং আমাদের হচ্ছে এখন যে নতুন যারা আসছে তাদের জন্য হচ্ছে মিড এক্সাম চালু হয়েছে, যেটা আগে ছিল না। তো মিড এক্সাম থাকার ফলে কি হয়েছে যে আপনাদের কুইজ, মিড, তারপর হচ্ছে মিড এর পরবর্তী যে বিষয়গুলো, এই সবগুলো একসাথে থাকার কারণে আপনাদের প্রতিটা সময় হচ্ছে পড়াশোনার মধ্যে থাকতে হয়। আগের ব্যাচ গুলো যারা ছিল তাদের মিড না থাকার কারণে ওই সময়টা একটু রিল্যাক্স করা যেত, কিন্তু এখন ওইটার আর সুযোগ নাই। সো আপনাদের পুরা সেমিস্টারে পড়াশোনা করতে হবে। এক বছরে আপনাদের দুইটা করে সেমিস্টার হবে, এন্ড প্রতিটা সেমিস্টারে হচ্ছে আপনাকে সিরিয়াস থাকতে হবে। আর যেটা বললাম যে অস্ট্রে সিজি ওঠানো, টু বি অনেস্ট একটু টাফ, হ্যাঁ। এটা আসলে অনেক অনেক কিছু বলতে পারে, বাট আমি বলবো যে একটু টাফ। তবে আপনি যদি রেগুলার পড়াশোনা করতে পারেন তাহলে হচ্ছে আপনারা ইজিলি সিজিপিএটা উঠাতে পারবেন আর কি। তো আপনাদেরকে মানে মেইন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে পড়াশোনার প্রেশারটা অনেক বেশি, এন্ড সার্কেল, আপনার ইনভায়রনমেন্ট যেটা পাবেন সেটা খুবই ভালো। তো আপনার পড়াশোনার মধ্যে একদম ভালো একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন। তো এই কারণগুলোর জন্য আপনারা অস্ট সিলেক্ট করতে পারেন বা অস্ট আসতে পারেন।
পর্যন্তই ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন, পেজে আমাদের নক করলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।